আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হলো ডব্লিউবিসিএস এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স, কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে ডব্লিউবিসিএস এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে ডব্লিউবিসিএস প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ফলো করুন। তাহলে চলো আজকের ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমির উপরে, যে 5 ইয়ার প্ল্যানিং চ্যাপ্টার এর 50টা কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। অতএব তোমরা একটু ধৈর্য ধরে বসো। আজকে প্রায় 50টা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এবং ম্যাক্সিমাম কোশ্চেনই কিন্তু উইথ ডিটেল এক্সপ্লেনেশন আলোচনা করা হবে। তো আজকে ক্লাসটা একটু বড় হতে চলেছে, একটু ধৈর্য ধরে বসো এবং পুরো ক্লাসটা দেখো। তো কথা না বাড়িয়ে যে ক্লাসটা শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন বলা হচ্ছে, প্যান কার্ড ইস্যুড বাই দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্যানট বি ইউজড ফর হুইচ অফ দ্য ফলোয়িং পারপাস। প্যান কার্ড তোমাদের অনেকেরই হয়তো থাকবে, যারা জব করে তাদেরকে প্যান কার্ড অতি অবশ্যই বানাতে হবে ট্যাক্সের জন্য, এবং এখন অনেকে যারা জব করে না তারাও প্যান কার্ড বানিয়ে রাখে, কারণ প্যান কার্ডটা এখন রাখা দরকার। প্যান কার্ড থাকা ভালো, এটা একটা খুব ভালো আইডি প্রুফ হিসেবেও কাজ করে, এবং প্যান কার্ড যে কোনো ক্ষেত্রে প্যান কার্ডটা রাখতে পারলে ভালো হয়। তো সঠিক উত্তর তোমাদের এখানে বলেছে কোন কাজে পারপাসে ইউজ করা যাবে না। সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ, প্রুফ অফ অ্যাড্রেস। প্যান কার্ডকে কখনো অ্যাড্রেস প্রুফ হিসেবে ইউজ করা যায় না। প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ইজ এ ইউনিক অ্যালফানিউমেরিক কম্বিনেশন। ইট ইজ ইস্যুড বাই ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইট সার্ভস অ্যাজ an important ID proof, date of birth proof, and proof of taxpayer. However, it cannot be used for the purpose of address. অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের হচ্ছে আধার কার্ড হলে খুব ভালো, আর না হলে অনেক সময় হচ্ছে ব্যাংকের যে পাসবই থাকে তার সামনে হচ্ছে অ্যাড্রেস লেখা থাকে, সেটা জেরক্স দিতে পারো, অথবা ইলেকট্রিসিটি বিলের জেরক্স দিতে পারো। এইগুলো অ্যাড্রেস প্রুফ হিসেবে কাজ করে। বা ভোটার কার্ডে অনেক সময় অ্যাড্রেস থাকে। তো ভোটার কার্ডের একটা সমস্যা হচ্ছে, ভোটার কার্ডে অ্যাড্রেস অনেক সময় আপডেট হয় না। অনেক সময় কি হয়, অ্যাড্রেস ঠিকমতো আপডেট হয় না। আধার কার্ডে অ্যাড্রেস আপডেটেড থাকে, তাহলে আধার কার্ডটাকে ইউজ করা ভালো। নেক্সট 2 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া প্ল্যান্ড ইকোনমি ইজ বেসড অন। আমাদের ইন্ডিয়াতে ইকোনমি কিসের উপর বেসড করে এটা তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে মিক্সড ইকোনমি সিস্টেম। অ্যাকচুয়ালি টোটাল 3 ধরনের ইকোনমি দেখতে পাওয়া যায়, সোশ্যালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি অ্যান্ড মিক্সড ইকোনমি সিস্টেম। আমাদের ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি সিস্টেম আছে। সোশ্যালিস্ট এবং ক্যাপিটালিস্ট ইকোনমি কি, এটা আমি তোমাদের পরে কোনোদিন পারলে বুঝিয়ে দেবো। দেখো, কনসেপ্ট অফ মিক্সড ইকোনমি মানে কি? মিক্সড ইকোনমি মানে যেখানে হচ্ছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর দুটোই থাকবে। পাবলিক এন্টারপ্রাইজ মানে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট এন্টারপ্রাইজ দুটোই থাকবে। দ্য কনসেপ্ট অফ মিক্সড ইকোনমি মিনস দ্যাট বোথ প্রাইভেট এন্টারপ্রাইজেস অ্যান্ড পাবলিক এন্টারপ্রাইজেস co-exist. However, the condition attached is that the private enterprises must work for serving the society rather than having only self-interest. ঠিক আছে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রাইভেট সংস্থাগুলো কিন্তু শুধুমাত্র নিজের প্রফিটটা দেখে যাবে সেটা করলে হবে না, তাদের কিন্তু অতি অবশ্যই সোশ্যাল ওয়েলফেয়ারের দিকে কাজ করতে হবে। যেটা তোমরা সকলেই জানো, আমি অনেকবার এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশানে একসময় কি ছিল, বিএসএনএল হচ্ছে একচেটিয়া ছিল, এমটিএনএল, বিএসএনএল এগুলো কি গভর্নমেন্ট সেক্টর, তার সঙ্গে এয়ারটেল, জিও, ভোডাফোন ইন্ডিয়া, এগুলো ভোডাফোন আইডিয়া, নট ইন্ডিয়া, ভোডাফোন আইডিয়া, ভিআই, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে তোমার প্রাইভেট সেক্টর। মানে এটার ক্ষেত্রে কি আছে, মিক্সড ইকোনমি। এরকম সব ক্ষেত্রে আমাদের ইন্ডিয়াতে গিয়েছে মিক্সড ইকোনমি আছে, এবং এখন কিন্তু ধীরে ধীরে অন্যান্য অনেক দেশ যেখানে হয়তো এত আগে হচ্ছে সোশ্যালিস্ট বা ক্যাপিটালিস্ট ইকোনমি ছিল, তারাও কিন্তু মিক্সড ইকোনমির দিকে এগোচ্ছে। মিক্সড ইকোনমিতে অ্যাকচুয়ালি সোশ্যালিস্ট এবং ক্যাপিটালিস্ট দুটোরই ক্যারেক্টার্স দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই সোশ্যালিস্ট ক্যাপিটালিস্ট কিছুই না, একটাতে কি হয়, একটাতে হচ্ছে পাবলিকের হাতে পুরো পাওয়ার থাকে, মানে পাবলিকের মধ্যে ইকুয়ালি সব কিছু করে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, পাবলিক নিজেদের মতো করে বিক্রি বাটা করে। আরেকটা ক্ষেত্রে গিয়ে গভর্নমেন্টের হাতে সমস্ত পাওয়ার থাকে, সমস্ত মার্কেট গভর্নমেন্ট কন্ট্রোল করে। আর মিক্সড ইকোনমি হচ্ছে দুটোর মাঝামাঝি। তো এটা হচ্ছে এখন ধীরে ধীরে সব দেশ কী করছে, মিক্সড ইকোনমি মডেলটাকে প্রেফার করছে এবং এরা ইন্ডিয়াকে ফলো করছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, গোল্ডেন কোয়াড্রাঙ্গল প্রজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ। গোল্ডেন কোয়াড্রাঙ্গল প্রজেক্ট তোমরা সকলের জন্য এটা কি, এটা হচ্ছে হাইওয়ের সঙ্গে রিলেটেড, অপশান এ। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল
of sorts is formed by connecting Delhi, Mumbai, Kolkata and Chennai and hence its name. Quadrilateral এটা কোয়াড্রাঙ্গেল, এটা কোয়াড্রিল্যাটারালই হবে। কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট হচ্ছে কি, কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট হচ্ছে আমাদের কোয়াড্রিল্যাটারাল মানে তোমরা বলতে পারো সামান্তরিক। তো বেসিক্যালি চারটে মেট্রো সিটি দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, এই চারটেকে কানেক্ট করে এরকম একটা সামান্তরিক আমাদের ইন্ডিয়াতে তৈরি করা হচ্ছে। ডাইরেক্ট স্ট্রেট হচ্ছে রাস্তার মাধ্যমে এগুলো যুক্ত থাকবে, এটাকে বলা হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল প্রজেক্ট। নেক্সট হচ্ছে 4 নম্বর কোশ্চেন, ভারত নির্মাণ স্কিম অফ ইউপিএ গভর্নমেন্ট ডাজ নট ইনক্লুড। ইউপিএ গভর্নমেন্টের যে ভারত নির্মাণ প্রজেক্ট আছে সেটার মধ্যে এগুলোর মধ্যে কোনটা থাকে না, মানে এই যে অপশানগুলো আছে এর মধ্যে কোনটা এর আন্ডারে ইনক্লুড হয় না। তো এই কোশ্চেনটা আমি এর আগেও আলোচনা করেছি, এটা তোমরা দেখো বলে দিচ্ছি কি কি এর মধ্যে আছে। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে হচ্ছে অপশন ডি, সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান আমাদের ভারত নির্মাণ স্কিমের মধ্যে নেই। দেখো, ভারত নির্মাণ ইজ এ বিজনেস প্ল্যান ফর ক্রিয়েটিং বেসিক রুরাল ইনফ্রাস্ট্রাকচার। এর মধ্যে কি কি আছে দেখে নাও। প্রথমত হচ্ছে ইরিগেশনের জন্য আছে, রোডসের জন্য আছে আমাদের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, হাউসিংয়ের জন্য ইন্দিরা আবাস যোজনা, ওয়াটার সাপ্লাইয়ের জন্য ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম, ইলেকট্রিফিকেশনের জন্য রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনা অ্যান্ড টেলিকমিউনিকেশন কানেক্টিভিটি, বাট ইট ডাজ নট ইনক্লুড সর্বশিক্ষা অভিযান। সর্বশিক্ষা অভিযান এর মধ্যে ইনক্লুড হচ্ছে না। এটা তোমরা ভিডিও পজ করে একটু ভালো করে দেখে নিও। নেক্সট 5 নম্বর কোশ্চেন, ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ উইটনেসড হাইয়েস্ট গ্রোথ রেট ইন জিডিপি। কোন বছরে হাইয়েস্ট গ্রোথ রেট হয়েছিল জিডিপিতে? সেটা হচ্ছে অপশন ডি, 2006-07। দ্য ইকোনমি গ্রিউ বাই 7.7%। এখন তো ইকোনমির অবস্থা কি তোমরা সকলেই জানো, মানে জিডিপির অবস্থা। ইন হুইচ ইয়ার বোম্বে প্ল্যান ওয়াজ লঞ্চড বাই সাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট। বোম্বে প্ল্যান কবে লঞ্চ করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1944। দ্য বোম্বে প্ল্যান ইজ দ্য নেম কমনলি গিভেন টু এ সেট অফ প্রপোজালস ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইকোনমি অফ ইন্ডিয়া। মানে স্বাধীনতার পরে ইন্ডিয়ান ইকোনমিকে বুস্ট করার জন্য কি করা হয়েছিল, কিছু ইন্ডাস্ট্রি, মানে অ্যাকচুয়ালি আমাদের যখন ভারত প্রথম স্বাধীন হয় তখন আমাদের ভারতীয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হাতে গোনাই ছিল কয়েকজন। তার কারণ তার আগে কী হতো, তার আগে হচ্ছে সব ব্রিটিশরা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিটাকে দখল করে রেখেছিল। এটা আমি তোমাদের আমাদের পেড কোর্সের মধ্যে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ এভলিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি, এই জায়গাতে আমি তোমাদের ভালো করে দেখিয়েছিলাম যে আমাদের এখানে কি হতো, যাদের হাতে ক্যাপিটাল ছিল তারা কি করতো, ওই ক্যাপিটাল মানে টাকা মূলধন নিয়ে নিজেদের মানে ওই টাকা জমাতে ব্যস্ত ছিল। আর যারা অ্যাকচুয়ালি কাজ করতে পারতো, মানে ক্রাফটম্যান ছিল, যারা অ্যাকচুয়ালি মানে প্রোডাক্ট তৈরি করতো, তাদের কাছে হচ্ছে কি ব্যবসা করার মতো বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার মতো মূলধন ছিল না। যে কারণে ভারতে খুব হাতে গোনা কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট পরবর্তী ক্ষেত্রে তৈরি হয়েছিল, কিন্তু বেশিরভাগ ছিল আমাদের ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো এই যে হাতে গোনা কয়েকজন ছিল, এরা 1944-এ কি হয়েছিল, কিছু প্রপোজাল দিয়েছিল। দ্য প্ল্যান ওয়াজ পাবলিশড ইন 1944 বাই 8 লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এর মধ্যে কে? অবশ্যই আমাদের জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা ছিলেন, তারপর হচ্ছে ঘনশ্যাম দাস বিড়লা, তারপর হচ্ছে আরদেশির দালাল শ্রীরাম, তারপর হচ্ছে কস্তুরভাই লালভি, আদ্রেসির দারাবস শ্রফ, স্যার পুরুষোত্তম ঠাকুরদাস অ্যান্ড জন মাথাই। ইট প্রপোজড স্টেট ইন্টারভেনশন ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য নেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। মানে এখানে বলেছিল, মানে ওনারা বোম্বে প্ল্যানে বলেছিলেন যে স্টেটকে সরাসরি হচ্ছে আমাদের এই ইকোনমিক ডেভেলপমেন্ট, ন্যাশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কী করতে হবে, ইন্টারভিন করতে হবে, মানে সরাসরি স্টেটকে ইনভলভ হতে হবে। শুধুমাত্র তার আগে কী হতো, তার আগে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কেনার পর সেটা বিভিন্ন টেনেন্ট ছিল, মিডলম্যান ছিল, তাদের হাত দিয়ে ঘুরে 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 পাবলিকের কাছে পৌঁছতো। তো এরা বলেছিল যে এরকমভাবে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, এরকম করে কি শুধু মিডলম্যানদের পকেট ভরবে। সরাসরি স্টেটকে কিন্তু এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু হবে না। এটাকেই বলা হতো বোম্বে প্ল্যান, যেটা 1944-এ এসেছিল। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্য ইকোনমিক প্ল্যানিং কমিটি ওয়াজ এস্টাবলিশড ইন দ্য চেয়ারম্যানশিপ অফ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশানে জেএল নেহেরু। আফটার ইন্ডিয়া গেইন ইন্ডিপেন্ডেন্স, a formal model of planning was adopted and the planning commission was established on 15th March 1950 with Prime Minister Jawaharlal Nehru as the chairman.
নেক্সট 8 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিটেন দ্য বুক নেমড ইন্ডিয়ান ইকোনমি গান্ধিয়ান ব্লু প্রিন্ট? ইন্ডিয়ান ইকোনমি গান্ধিয়ান ব্লু প্রিন্ট এই বইটা লিখেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন ডি, চরণ সিং। 9 নম্বর কোশ্চেন, দ্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড অ্যান এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি হুইচ গেভ রাইজ টু গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া আন্ডার দ্য প্ল্যান? সবুজ বিপ্লব কোন প্ল্যানের আন্ডারে এসেছিল স্ট্র্যাটেজি, এগ্রিকালচারাল স্ট্র্যাটেজি হিসাবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 3rd 5-year প্ল্যান। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো এটাও আমি তোমাদের ওই এতে পড়িয়েছি, ইকোনমিতে পড়িয়েছি, যে এই গ্রিন রেভলিউশন কিন্তু যেমন লাভ কিছু হয়েছিল, তার কিন্তু প্রচুর ফেলিওরসও ছিল, কিছু ড্রব্যাকও ছিল, লিমিটেশনসও প্রচুর ছিল। এগুলো যারা আমাদের পেড কোর্সে আছো তারা এগুলো ভালো জানবে, কারণ এগুলো আমরা অলরেডি পড়িয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে, দ্য রোলিং প্ল্যান কনসেপ্ট ইন ন্যাশনাল প্ল্যানিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই? রোলিং প্ল্যানের যে কনসেপ্ট, এটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জনতা পার্টি গভর্নমেন্ট। দ্য রোলিং প্ল্যান কনসেপ্ট ইন ন্যাশনাল প্ল্যানিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই জনতা পার্টি গভর্নমেন্ট। 5th 5-year plan was launched and planned for period 1974 to 79, but Janata government came into power in 1978 and ended the plan prematurely in 1978. The Janata government launched the 6th 5-year plan for period 1978 and 1983. তো তারপরে কি হয়েছিল, কংগ্রেস গভর্নমেন্ট আবার 1980-তে কি এসেছিল, পাওয়ারে এসে গিয়েছিল, এবং সেই জন্য ওরা কি করেছিল, আমাদের মাঝখানের যে অংশটা যে ডিসব্যালেন্স হয়েছিল সেটাকে ওরা ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, সেটাকে ওরা রোলিং প্ল্যান নাম দিয়ে চালিয়ে দিয়েছিল। তো দেখো সেটাই এখানে বলা হয়েছে যে কি হচ্ছিল, যে তারপরে মানে বেসিক্যালি কি হয়েছিল, যে এরকম এগুলো সব অলরেডি আলোচনা করা আছে, আমি আরেকবার করে আলোচনা করে দিচ্ছি। যে আমাদের ভারতীয় জনতা পার্টি কী করেছিল, 5th 5-year প্ল্যান লঞ্চ করেছিল 74 থেকে 79-এ। তারপর জনতা পার্টি গভর্নমেন্ট, মানে আমাদের মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট এসে গিয়েছিল, এবং তারা 1978-এ সি করে সেটাকে ডিসকন্টিনিউ করে দেয়, এবং ওই ডিসকন্টিনিউ হওয়ার পরই 6th 5-year প্ল্যান লঞ্চ করে দেয় 1978 থেকে 1983-তে। এবার কংগ্রেস আবার কি হয়েছিল, 1980-তে ইন্দিরা গান্ধী আবার ফিরে চলে এসেছিল, এবং ওরা কি করেছিল, যে 6th 5-year প্ল্যানটা চলছিল সেটা আবার ওটাকে বন্ধ করে দেয়, এবং নতুন 6th 5-year প্ল্যান লঞ্চ করে 1980 থেকে 1985-এ। এবার তাহলে মাঝখানে 1978 থেকে 1980 অবধি 2 বছর যে প্ল্যানটা চলেছিল সেটাকে তারা নাম দিয়ে দেয় কি, সেটাকে তারা নাম দিয়ে দেয় রোলিং প্ল্যান। যেখানে দেখবে অনেক সময় তোমাদের কোশ্চেনও করা হয় যে কোন 5-year প্ল্যান কী ছিল, 4 বছর চলেছিল, সেটা তোমাদের মনে রাখতে হবে 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যান 4 বছর চলেছিল, তার কারণ এই কারণে এটা কি করেছিল, ডিসকন্টিনিউ করা হয়েছিল, এবং 5th 5-year প্ল্যানকে আর কখনো রিভাইভার করা হয়নি, ওই 4 বছরই এটাকে রেখে দেওয়া হয়েছিল। নেক্সট 11 নম্বর কোশ্চেন, দ্য মেজর এমফ্যাসিস অন দ্য ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ? আমাদের ইন্ডিয়াতে যে 5-year প্ল্যান আছে তার মধ্যে ফার্স্ট 5-year প্ল্যানে বা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে মেজর এমফ্যাসিস কার উপর দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এগ্রিকালচারের উপর এটা জোর দেওয়া হয়েছিল, এখানে লেখা আছে, ডিটেলসে তোমরা পড়ে নিও। নেক্সট 12 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং প্ল্যানস ইজ অলসো নোন অ্যাজ গ্যাডগিল যোজনা? গ্যাডগিল যোজনা নামে কোনটা পরিচিত? গ্যাডগিল যোজনা নামে যেটা পরিচিত সেটা সঠিক উত্তর কী হবে? সেটা সঠিক উত্তর হবে অপশান এ, 3rd 5-year plan. The 3rd 5-year plan, also called Gadgil Yojana, the aim of this plan was to make the economy independent and to reach self-active take-off position. It was named after the deputy chairman of the Planning Commission, Dr. D.R. Gadgil. Next, 13 number question. Which one of the following was the first chairman of Planning Commission of India? প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার প্রথম চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। এটা অলরেডি তোমাদের বলেছি। প্ল্যানিং কমিশন 15ই মার্চ 1950-তে এটা কি করা হয়েছিল? প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইকোনমিস্টস প্রপোজ দ্য এলপিজি মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া? এলপিজি মডেল কে করেছিল? আর কেউ না, নান আদার দেন মনমোহন সিং।
In which of the following 5-year plans the high yielding variety program was started in India? Again এটা এগ্রিকালচারের সঙ্গে রিলেটেড। হাই ইয়েল্ডিং ভ্যারাইটি মানে হচ্ছে বীজের কথা বলা হচ্ছে। তো হাই ইয়েল্ডিং ভ্যারাইটি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া কবে হয়েছিল? সঠিক উত্তর হবে আমাদের অপশন এ, third 5-year plan. The main objective of the third 5-year plan was to make economy self-dependent. The third 5-year plan stressed on agriculture and importance of the production of wheat so as to the self-sufficiency. Thus, during the planned period of the high yielding variety program was started in India to increase its high yield of crops. নেক্সট 16 নম্বর কোশ্চেন, ইকোনমিক প্ল্যানিং ইজ ইন। ইকোনমিক প্ল্যানিং কিসের আন্ডারে আসে? তো সবসময় মনে রাখবে ইকোনমিক প্ল্যান আমাদের কনকারেন্ট লিস্টের আন্ডারে আসে। অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 17 নম্বর কোশ্চেন, দ্য পিরিয়ড অফ প্ল্যান হলিডে ইন ইন্ডিয়া ওয়াজ। প্ল্যান হলিডে কি, এই কনসেপ্টটা একটু ভালো করে বোঝো। প্রথমত এর উত্তরটা হয়ে যাবে অপশন বি। তো দেখো কি হয়েছিল জিনিসটা, দেখো বলেছে ডেসপাইট বিগ ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য ফার্স্ট 3 প্ল্যান্স the living standards of the poor could not be raised and poverty and inequality in distribution of state resources remained stark. মানে কি হয়েছিল, প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা সত্ত্বেও আমার প্রথম যে 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেগুলো শেষ হওয়ার পর দেখা যাচ্ছিল যে আমাদের গরিব মানুষদের যে লিভিং স্ট্যান্ডার্ড সেটার কিন্তু কোনো রকম কোনো উন্নতি হয়নি। তারা যে অন্ধকারে সে অন্ধকারেই থেকে গিয়েছিল এবং আমার স্টেটের যে রিসোর্সেসগুলো সেগুলো কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন কোনোভাবেই হচ্ছিল না। ঠিক আছে, মানে গরিব আর ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্যটা থেকে যাচ্ছিল। কনসিকুয়েন্টলি দ্য পিরিয়ড বিটুইন 1966 and 1969 মার্কড দ্য শিফট ফ্রম এ গ্রোথ অ্যাপ্রোচ টু এ ডিস্ট্রিবিউশন ফ্রম গ্রোথ অ্যাপ্রোচ। তাই 1966 থেকে 69-এর মধ্যে এটাকে কি বলা হয়েছিল, যে এই সময় হচ্ছে গ্রোথ অ্যাপ্রোচ থেকে সরে গিয়ে ডিস্ট্রিবিউশন ফ্রম গ্রোথ অ্যাপ্রোচের দিকে ইন্ডিয়া এগিয়ে গিয়েছিল। মানে কীভাবে গ্রোথ হবে সেটার দিকে না দেখে যে ডিস্ট্রিবিউশনটা থেকে কীভাবে গ্রোথ হবে সেই দিকে বেশি ঝুঁকে গিয়েছিল। লুকিং অ্যাট দ্য ফেলিওরস অ্যান্ড পিটফলস অফ দ্য প্ল্যানার্স সাসপেন্ডেড দ্য ইম্পেন্ডিং ফোর্থ প্ল্যান। এই ফেলিওরগুলো দেখে আমাদের যিনি প্ল্যানাররা ছিলেন, ইকোনমিক প্ল্যানাররা, তারা কী করেছিল, ফোর্থ প্ল্যান, না 3টে প্ল্যানের পরে ফোর্থ প্ল্যানটাকে সাসপেন্ড করেছিলেন, যেটা 1966-কে স্টার্ট হওয়ার কথা ছিল আনটিল 1969, এই মাঝখানে 3 বছরের জন্য। ফর এ রিভিশন অফ অবজেক্টিভস অ্যান্ড টার্গেটস দিস কেম টু কল্ড অ্যাজ প্ল্যান হলিডে। মানে এই সময় প্ল্যান হলিডে মানে কি, প্ল্যানিংগুলো বন্ধ, 5-year প্ল্যান কোনো ছিল না, বন্ধ ছিল 5-year প্ল্যানগুলো, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো। এক্সটেন্ডিং ফ্রম 1 April 1966 টু 31 March 1969। এবং এই যে এখানে বলা হয়েছে এটা কি, যে গ্রোথ অ্যাপ্রোচ টু ডিস্ট্রিবিউশন ফ্রম গ্রোথ অ্যাপ্রোচ। মানে ডিস্ট্রিবিউশনটা যেহেতু সমস্যা, মানে দেখা যাচ্ছিল আমাদের যে স্টেটের যে রিসোর্স, স্টেট থেকে রিসোর্স ঠিকই বেরিয়ে যাচ্ছে, টাকা পয়সা ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু তার ডিস্ট্রিবিউশনটা ধনী দরিদ্রের মধ্যে ইকুয়ালি হচ্ছে না বা সবার মধ্যে ইকুয়ালি হচ্ছে না। তো সেই জিনিসটাকে কারেকশন করার জন্য কী করা হয়েছিল, গ্রোথ অ্যাপ্রোচ থেকে, মানে শুধু গ্রোথের দিকে নজর না দিয়ে ডিস্ট্রিবিউশনটা যত ঠিকঠাক হয় সেটার দিকে নজর দেওয়া হয়েছিল এই 3 বছরের মধ্যে, এবং প্রচুর কারেকশন করা হয়েছিল। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝখানে এই 3 বছর 1966 থেকে 1969 এই টাইমটার মধ্যে কি হয়েছিল, আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সব বন্ধ ছিল। এই পিরিয়ডটাকে কি বলা হয়, এই পিরিয়ডটাকে বলা হয় প্ল্যান হলিডে। নেক্সট হচ্ছে দ্য রোলিং প্ল্যান ফর ব্যাকওয়ার্ড কান্ট্রিজ ওয়াজ সাজেস্টেড বাই। ব্যাকওয়ার্ড কান্ট্রিদের জন্য রোলিং প্ল্যান সাজেস্ট করেছিলেন কে? সঠিক উত্তর হবে অপশন এ, গার্নার মিরডাল। নেক্সট, ন্যাশনাল হর্টিকালচার মিশন ওয়াজ লঞ্চড ইন হুইচ অফ দ্য ফলোয়িং 5-year প্ল্যানিং। সঠিক উত্তর কি হবে? অপশন বি। National Horticulture Mission is an Indian horticulture scheme promoted by Government of India. It was launched under the 10th 5-year plan in year 2005 to 6. The NHM's key objective is to develop horticulture to the maximum potential and to augment production of horticulture products, which is fruit, vegetables, flowers, plantation crops, species, medicinal, automatic plants. Which of the following experienced the fastest expansion during the plan in India? 20 নম্বর কোশ্চেন।
মানে নিচে যে সেক্টরগুলো আছে এর মধ্যে কোনটাতে ফাস্টেস্ট এক্সপ্যানশন দেখা গিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি। আচ্ছা এখানে সরি অ্যাবাউট দ্যাট, এটা অন্য একটা জিনিস ঢুকে গেছে, সরি অ্যাবাউট দ্যাট, এটার এক্সপ্লেনেশন কিছু নেই। সার্ভিস সেক্টর হচ্ছে সব থেকে বেশি গ্রোথ দেখা গিয়েছিল। নেক্সট 21 নম্বর কোশ্চেন, দ্য প্রভিশন বিহাইন্ড দ্য এস্টাবলিশমেন্ট অফ প্ল্যানিং কমিশন ইন 1950 ওয়াজ। 1950 যখন প্ল্যানিং কমিশন তৈরি করা ছিল তার পিছনে মূলত প্রভিশন কী ছিল, মানে কি মূল উদ্দেশ্যটা কী ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান সি। দ্য প্রভিশন ছিল কি, ওয়াজ অ্যান এক্সিকিউটিভ অর্ডার, এটা একটা এক্সিকিউটিভ অর্ডার ছিল। অপশান সি সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটস টু। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আচ্ছা দেখো এখানে তোমাদের কিছু কিছু জিনিস বলি। সরাসরি কোশ্চেনের মধ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কথাটা উল্লেখ না থাকা মানেই কিন্তু এটা ভেবে বসো না যে এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোশ্চেন নয়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে শুধু 5টা পরিকল্পনার রিলেটেড ছাড়াও আরও অন্যান্য বিষয়ের উপরও কোশ্চেন আসতে পারে। সঠিক উত্তর এখানে তোমাদের কী হয়ে যাবে? এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। Sustainable development is a development that meets the needs of the present without compromising the ability of future generation to meet their own needs. Sustainable development is a case of intergenerational equity in the respect of the use of natural resources. মানে কি হচ্ছে যে এমন যেন না হয়, এটা হচ্ছে এখন এনভায়রনমেন্টের ক্ষেত্রে খুব জোর দেওয়া হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে। মানে এমনভাবে তুমি রিসোর্সেসগুলোকে ইউজ করো যে তোমারও দরকার মেটে কিন্তু ফিউচার জেনারেশনের জন্যও থাকে। মানে তুমি হচ্ছে নিজের দরকারের জন্য ইন্ডাস্ট্রি চালিয়ে চালিয়ে পরিবেশকে দূষণ করে করে ইকোসিস্টেমের এমন ক্ষতি করলে যে ফিউচার জেনারেশনের জন্য ইকোসিস্টেম আর থাকলোই না, সেটা করা যাবে না। এবং পরিবেশকে যাতে প্রোটেক্ট করে প্রপারলি আমরা ডেভেলপমেন্ট করতে পারি সেটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। মানে যেখানে আমি ইকোসিস্টেমটাকে সাস্টেন করবো, বাঁচিয়ে রাখতে পারবো, এটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা এখন এনভায়রনমেন্টের ক্ষেত্রে খুব এটার উপর জোর দেওয়া হচ্ছে। 23 নম্বর কোশ্চেন, দ্য রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড সেট আপ ইন 1995-1996 ইজ মেনটেন্ড বাই। রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড কার মাধ্যমে মেনটেন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, নাবার্ড। ঠিক আছে, নাবার্ডের মাধ্যমে এটাকে মেনটেন করা হয়। নেক্সট 24 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা যেখানে আমি বেরিয়ে যাচ্ছি তোমরা এক্সপ্লেনেশনগুলো একটু ভিডিও পজ করে দেখে নিও। হুইচ অফ দ্য ফলোয়িং প্রোগ্রাম ইজ লঞ্চড টু ডেভেলপ বেসিক ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য কান্ট্রি। বেসিক ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য কোন প্ল্যান বা কোন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল? অপশান এ, ভারত নির্মাণ প্রোগ্রাম। এবং তার আন্ডারে কী কী আসছে এটা আমি তোমাদের অলরেডি আগের একটা কোশ্চেনে বলে দিয়েছি। নেক্সট কোশ্চেন, হু প্রিসাইডেড ওভার দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যারা হচ্ছে প্ল্যানিংগুলোকে ফাইনাল পারমিশন দেয় বা ফাইনাল ক্লিয়ারেন্স দেয়, সেই এনডিসির হচ্ছে প্রেসিডেন্ট, মানে প্রিসাইড করেন কে? সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার। অপশান বি সঠিক উত্তর। নেক্সট 26 নম্বর কোশ্চেন, মহলানবিস কমিটি ওয়াজ অ্যাপয়েন্টেড অন টু ডিল উইথ। মহলানবিস কমিটি কিসের সঙ্গে ডিল করার জন্য এখানে করা হয়েছিল, অ্যাপয়েন্ট করা হয়েছিল? সঠিক উত্তর তোমাদের কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ন্যাশনাল ইনকাম। মহলানবিস কমিটি অলসো নোন অ্যাজ ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড লেভেলস অফ লিভিং, and it was set up in 1960 to find an answer to the question that who was benefited by the first and second 5-year plans, as there was no substantial increase in per capita income of the people. মানে ওই যে যেটা তোমাদের বললাম যে 3 নম্বর প্ল্যানের পরেও দেখা যাচ্ছিলো যে গরিব মানুষের কোনো উন্নতি হচ্ছিল না। তো তার আগেই, মানে আমাদের হচ্ছে প্ল্যান হলিডের আগেই দুটো, ফার্স্ট এবং সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরেই মহলানবিস কমিটি এখানে রাখা হয়েছিল। কারণ দেখা যাচ্ছিলো যে আমার যে পার ক্যাপিটা ইনকাম, মানে মাথা পিছু ভারতীয়দের যে ইনকাম, সেটাতে কোনো ডেভেলপমেন্ট হয়নি। তাহলে ডেভেলপমেন্টটা হলো কার, সেটা খতিয়ে দেখার জন্য মহলানবিস কমিটিকে নিয়ে আসা হয়েছিল। নেক্সট 27 নম্বর কোশ্চেন, প্ল্যানিং কমিশন হ্যাজ বিন রিপ্লেসড বাই হুইচ অফ দ্য গিভিন ইনস্টিটিউশন। প্ল্যানিং কমিশনকে এখন কে করে দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নীতি আয়োগ। Planning Commission has been replaced by an institution named Niti Aayog. In 2014, the central government led by Prime Minister Narendra Modi decided to wind down up the Planning Commission. It was proposed to replace it with a more dynamic organization that is more popular and connected to the times.
ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। 28 নম্বর কোশ্চেন, দ্য কনসেপ্ট অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ ডিরাইভ ফ্রম হুইচ কান্ট্রি? অ্যাজ ইউজুয়াল ইন্ডিয়া অনেক জায়গা থেকেই আমাদের জিনিসপত্র ভালো ভালো কনসেপ্টগুলোকে কপি পেস্ট করেছে এবং তারপর নিজের মতো করে একটা তৈরি করে নিয়েছে। তো এইরকম ইকোনমিক প্ল্যানিংটা কোথা থেকে নিয়েছে? সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাশিয়া। Joseph Stalin implemented the first 5-year plan in Soviet Union in late 1920s. Most communist states and several capitalist countries like India subsequently have adopted them. যদিও ইন্ডিয়াকে ঠিক ক্যাপিটালিস্ট কান্ট্রি বলা ঠিক হবে না, ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি চলে, বাট এখানে দিয়েছে এখন ওয়ান টাইপ অফ ক্যাপিটালিস্ট বলতে পারো, কারণ এখানে গভর্নমেন্টের আছে, হস্তক্ষেপ আছে। কমিউনিস্ট তো বলা যাবে না, সাম্যবাদ নেই ইন্ডিয়াতে। 29 নম্বর কোশ্চেন, হোয়েন ইকোনমিক ডেভেলপমেন্ট টেক্স প্লেস? ইকোনমিক ডেভেলপমেন্ট যখন হয় তখন কি হয়? ইকোনমিক ডেভেলপমেন্ট যখন হয় তখন আমাদের কী হয়? স্পেশালাইজেশন ইনক্রিজ হয়। আচ্ছা, এই স্পেশালাইজেশন জিনিসটা কি, এটা আমি তোমাদেরকে পরে কোনো দিন বলবো, ঠিক আছে? হয়তো স্পেশালাইজেশন এটা আমি তোমাদেরকে পরে কোনো দিন বলে দেবো যে স্পেশালাইজেশন জিনিসটা কি। শুধু এখন আপাতত এইটুকু মনে রাখো, যখন ইকোনমিক ডেভেলপমেন্ট হয় তখন কি আমাদের স্পেশালাইজেশনটা কী হয়? স্পেশালাইজেশনটা আমাদের ইনক্রিজ করে। 30 নম্বর কোশ্চেন, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য 20% ইকোনমিক প্রোগ্রাম ওয়াজ অ্যানাউন্সড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম? 20 পয়েন্ট ইকোনমিক প্রোগ্রাম কোন বছর চালু করা হয়েছিল? সঠিক উত্তর অপশানে 1975। দ্য 20 পয়েন্ট প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়ালি লঞ্চড বাই প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী in 1975 and was subsequently restructured in 1982 and again on 1986. With the introduction of new policies and programs, it has been finally restructured in 2006 and it has been in operation at present. Next, 31 number question, how many ex officio members can be selected from the Union Council of Ministers to be nominated by the Prime Minister in নীতি আয়োগ? নীতি আয়োগে কতজন মেম্বারকে আমাদের ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার থেকে নমিনেট করা যেতে পারে প্রাইম মিনিস্টারের দ্বারা? কারণ প্রাইম মিনিস্টার ওর হচ্ছে প্রেসিডেন্ট আমাদের নীতি আয়োগের। আগে প্ল্যানিং কমিশনার ছিলেন, এখন নীতি আয়োগের হয়ে গেছেন, কারণ নীতি আয়োগ প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ম্যাক্সিমাম 4 জন। 32 নম্বর কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট মেড এ স্পেশাল ইনভাইটি টু দ্য নীতি আয়োগ? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অরুণ জেটলি। রোডস অ্যান্ড ন্যাশনাল হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার স্মৃতি ইরানি অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট মিনিস্টার থাওয়ারচাঁদ গেহলোট were made special invitees to the Ayog but not অরুণ জেটলি। অরুণ জেটলি কোন ডিপার্টমেন্টে সামলাচ্ছেন এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট হচ্ছে, হাউ মেনি পার্ট টাইম মেম্বার্স আর দেয়ার ইন নীতি আয়োগ? নীতি আয়োগে পার্ট টাইম মেম্বার কতজন আছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 2 জন। ম্যাক্সিমাম 2 ফ্রম লিডিং ইউনিভার্সিটিজ, রিসার্চ অর্গানাইজেশনস অ্যান্ড আদার রিলেটিভ ইনস্টিটিউশন ইন অ্যান এক্স অফিসিও ক্যাপাসিটি। পার্ট টাইম মেম্বার্স উইল বি অন দ্য রোটেশনাল বেসিস। ঠিক আছে, 4 জন হচ্ছে মিনিস্টার থেকে আসেন এক্স অফিসিও, আর 2 জন হচ্ছে কি যে উনি এক্স অফিসিও ক্যাপাসিটির রিসার্চার, তারা হচ্ছে এখানে পার্ট টাইম হিসেবে ঢুকতে পারেন 2 জন। নেক্সট 34 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ দ্য সেকেন্ড 5-year প্ল্যান? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1956 to 1961। এটা হচ্ছে মহলানবিস মডেল, এখানে দেখো লেখা আছে কিছু জিনিস, মহলানবিস মডেলের উপর এটা ডিপেন্ড করেছিল। এর মেন ফোকাস ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের দিকে নজর দেওয়া। প্রশান্ত চন্দ্র মহলানবিস কে ছিলেন? ইনি একজন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন, যিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI-কে তৈরি করেছিলেন। দ্য প্ল্যান ল্যাগড বিহাইন্ড দ্য টার্গেট গ্রোথ রেট অফ 4.5% অ্যান্ড অ্যাচিভ এ গ্রোথ রেট অফ 4.27%। মানে টার্গেট ছিল 4.7% গ্রোথ, কিন্তু অ্যাচিভ করেছিল 4.27%। নেক্সট 35 নম্বর কোশ্চেন, দ্য প্রমিনেন্ট ইকোনমিস্ট বিবেক দেবরয় অ্যান্ড VK সারস্বত were appointed as full-time members of নীতি আয়োগ। হু ইজ VK সারস্বত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ফর্মার DRDO চিফ। মানে এনআরআই হচ্ছে ফুল টাইম মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন যারা মিনিস্টার নন। নেক্সট, নীতি আয়োগ কামস ইন্টু এফেক্ট ইন 1 জানুয়ারি 2015।
কমন কোশ্চেন। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন কে? সঠিক উত্তর অপশন সি, অরবিন্দ পানাগারিয়া। Arvind Panagaria is an eminent free market economist and has been an economics professor at Columbia University, New York. He, as vice chairman, would have a pivotal role in coordinating economic strategy and hold cabinet rank. Next, 38 number question. Who can become a part-time member of Niti Ayog? নীতি আয়োগের পার্ট টাইম মেম্বার কে হতে পারেন? তোরা অলরেডি বলে দিয়েছি। সঠিক উত্তর অপশন ডি, অ্যান এক্সপার্ট ফ্রম রিসার্চ ইনস্টিটিউশনস। কারেন্টলি এরকম কেউ নেই। নেক্সট 39 নম্বর কোশ্চেন। দ্য মেজর এম অফ ডিভ্যালুয়েশন ইজ টু। ডিভ্যালুয়েশন কেন করা হয়? দেখো, ডিভ্যালুয়েশন মানে কি? ডিভ্যালুয়েশন মানে হচ্ছে টাকা মূল্য কতটা কম বেশি হবে, মানে টাকা $1 সমান কত, সরি $1 সমান কত টাকা হবে। $1 সমান টাকার পরিমাণ যত বেশি হবে তত কি বুঝবে? বেশি বেশি ডিভ্যালুয়েশন হচ্ছে, মানে টাকার মূল্য কমে যাচ্ছে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, এনকারেজ এক্সপোর্ট। দেখো, এই জিনিসটা একটু ভালো করে বোঝাচ্ছি, এটা আমি তোমাদের এর আগে বেশ কয়েকবার বলেছি। আমরা ভাবি যে আমাদের টাকার পরিমাণ যদি, মূল্য যদি কম হয়, মানে $1 সমান যদি এখন 70 টাকা সামথিং আছে, তো এটা আমাদের এক সময় 50 ছিল, তারপর 60 হয়েছে, এখন 70 হয়ে গেছে। এটা আমরা ভাবি যে এটা হওয়া মানে আমাদের কি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, টাকার ভ্যালু কমে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে, মানে কেউ যদি বিদেশে যেতে চায় তার ক্ষেত্রে প্রবলেম, বাট লাভ কেন হচ্ছে? এখানে যে বলেছে এনকারেজ এক্সপোর্ট। কেন এক্সপোর্টকে এনকারেজ করছি? তার কারণ বিদেশিরা দেখছে কি যে আমার ইন্ডিয়ার যেহেতু কারেন্সি ডিভ্যালু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার কি যে আমি কোনো বিদেশি, মানে আমেরিকান বা ইংল্যান্ডের কোনো ব্যবসায়ী দেখা যাবে কি দেখছে যে ইন্ডিয়াতে আমি যদি ইনভেস্ট করি আমার খরচা কম হবে। কারণ কি, ইন্ডিয়াতে আমার কারেন্সির ভ্যালু কম। তুমি ভাবো না, তুমি কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে চাইছো, তো সেখানে তুমি ডলারে ইনভেস্ট করতে চাইবে না টাকা ইনভেস্ট করতে চাইবে? অবভিয়াসলি টাকা ইনভেস্ট করতে চাইবে। ডলারে তোমার খরচা বেশি পড়বে, ঠিক আছে, এখানে তোমার খরচাটা বেশি পড়বে যে কোনো জিনিস করতে গেলে। তো সেই রকমভাবে বিদেশের যারা ব্যবসায়ীরা থাকেন তারাও কী করবেন, তারাও সবসময় চেষ্টা করবেন যে ইন্ডিয়াতে যদি কারেন্সি আমার কম থাকে তাহলে ইন্ডিয়াতে কী করবে, তারা করার চেষ্টা করবে, ইনভেস্ট করার চেষ্টা করবে। এবার কেউ কেউ বলবে স্যার ইউএসএ এবং ইন্ডিয়ার মধ্যে তো টেকনোলজির পার্থক্য আছে। অবভিয়াসলি টেকনোলজির পার্থক্য আছে, কিন্তু এটা তুমি ভেবে দেখো যে $1 সমান ইন্ডিয়াতে 70 টাকা, মানে 70 টাকা ইন্ডিয়াতে ইনভেস্ট করে তুমি যে জিনিসটা তৈরি করতে পারবে, সেখানে আমেরিকাতে সেটার জন্য তোমাকে দেখা যাবে হয়তো, ফর এক্সাম্পল আমেরিকাতে তো এমনিতেই খরচা বেশি, 70 টাকায় তুমি যেটা করতে পারবে সেখানে দেখা যাবে সেই যে কাজটা করার জন্য তাকে হয়তো, সাপোজ আমি বলছি $50 তাকে ইনভেস্ট, বা সাপোজ আমি বললাম $20 তাকে ইনভেস্ট করতে হবে। $20 ইনভেস্ট করার মানে তাকে 1400 টাকা ইনভেস্ট করতে হবে, যেখানে এটা আমি 70 টাকায় আমি যে কাজটা করতে পারছি, আমেরিকায় সেই কাজটা করার জন্য বা সেই সেট আপটা তৈরি করার জন্য তাকে $1400 ইনভেস্ট করতে হবে। তাহলে সে কী বলবে যে আমার ঠিক আছে, আমার টেকনোলজি একটু কমও থাকে, আমার যদি একটু কম্পারেটিভলি আমার হয়তো একটু সময় লাগবে বেশি করতে, টেকনোলজি নেই অত, বাট তবুও আমি ইন্ডিয়াতে ইনভেস্ট করবো কারণ আমার খরচাটা অনেক কম হবে। এবং সত্যি কথা বলতে কি, এখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার টেকনোলজি অতটাও খারাপ কন্ডিশনে নেই, যেখানে এখন অন্যান্য বিভিন্ন দেশ স্পেসে কোনো কিছু যদি তাদের স্যাটেলাইট পাঠাতে হয়, তাদের ফার্স্ট চয়েস হচ্ছে এখন ইসরো, বেশিরভাগ দেশের, রাদার দেন নাসা। এটা কিন্তু ফ্যাক্ট, কারণ তারা দেখছে কি যে নাসাতে পাঠানো মানে, নাসাকে হায়ার করা মানে, নাসাকে যদি বলে আমার স্যাটেলাইট পাঠিয়ে দাও, প্রচুর খরচ, তার থেকে ইসরো অনেক কম কস্টে করে দিচ্ছে। এক তো সেখানে টাকার একটা ভ্যালু আসছে, প্লাস ইসরো এখন টেকনোলজি এত ভালো হয়ে গেছে যে কম খরচে পাঠাতে পারছে। যেটা তোমরা জানো যে মঙ্গলয়ান রেকর্ড করেছিল সব থেকে কম খরচে মঙ্গল গ্রহে সঠিকভাবে প্রোব নামিয়ে ওরা রেকর্ড ব্রেক করেছিল ইন্ডিয়া। তো তারপর থেকে ইসরোর ডিমান্ড প্রচুর, মানে বিভিন্ন দেশ এখন নাসার পরিবর্তে ইসরোকে হচ্ছে ইসরোকে হচ্ছে প্রজেক্টগুলো হ্যান্ড ওভার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করছে। তো এর জন্যই কী হয় যে আমার ডিভ্যালুয়েশন হলে কী হবে, এক্সপোর্ট আমার বাড়বে। আজকে যদি আমার $1 সমান $1 হয়ে যায়, তাহলে ওরা কী বললো, তাহলে আমার সবই তো সমান, তাহলে আমি আমেরিকাতে ইনভেস্ট করি, আমেরিকা ভালোই ইকোনমি, ইন্ডিয়াতে তো সেম খরচ, এত খরচ কে করবে, এইগুলো হচ্ছে ব্যাপার। তো ডিভ্যালুয়েশন হলে কী হয়, আমার এক্সপোর্ট এনকারেজ হয়। ওই জিনিসটা এখানে লেখা যেটা আমি আমাদের এক্ষুনি বোঝালাম। নেক্সট 40 নম্বর কোশ্চেন। ডিভ্যালুয়েশন ইউজুয়ালি কজেস দ্য ইন্টারনাল প্রাইস টু
কিছুই না। অপশান সি রিমেন আনচেঞ্জ। ইন্টারনাল প্রাইসের কোনো ব্যাপার না, তোমার 1 টাকা সমান কত ডলার হলো তার সঙ্গে আমার ইন্টারনাল প্রাইসের কোনো সম্পর্ক নেই। ডলারের সঙ্গে টাকার হচ্ছে কনভার্সেশন, মানে 1 টাকা সময় 1 ডলার সমান 80 টাকাও যদি হয়ে যায়, তোমার সবজির দামের কিন্তু কোনো বাড়া কমা হবে না। এইরকম ব্যাপারটা একটা আমি মানে ব্রড এক্সাম্পল দিয়ে বোঝালাম, এতটাও সোজা সাপটা ব্যাপারটা নয়, বাট ইন্টারনাল প্রাইসের কোনো পার্থক্য হয় না। নেক্সট 41 নম্বর কোশ্চেন, দ্য ভেরি ফার্স্ট 5-year প্ল্যান অফ ইন্ডিয়া ওয়াজ বেসড অন দ্য মডেল অফ, সকলে জানো অপশন বি হ্যারোড অ্যান্ড ডোমার মডেল, যেটা স্টেডি গ্রোথ রেটের উপর বেস ছিল। হ্যারোড অ্যান্ড ডোমার মডেল। 42 নম্বর কোশ্চেন, অ্যাজ পার 13th ফাইন্যান্স কমিশন recommendation during 2010 and 15, transfer to the states from center tax pool are expected to be, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি 3,18,580 কোটি। নেক্সট 43 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং 5-year plans of the Indian economy adopted the indicative planning model? ইন্ডিকেটিভ প্ল্যানিং মডেলটা কে অ্যাপ্রোচ করেছিল প্রথম? সেটা হচ্ছে অপশন সি 8th 5-year প্ল্যানে। এবার ইন্ডিকেটিভ প্ল্যানিং মডেল কি, এটা আমি এখানে তোমাদের বোঝাতে পারবো না, ওটা বোঝাতে গেলে অনেক টাইম লাগবে। এটা আইদার যদি আমি তোমাদের তখন থিওরি পড়াই তাহলে তোমরা দেখতে পাবে, অথবা তোমরা যদি আমাদের পেড কোর্সে থাকো তাহলে অবশ্যই সেখানে আমি পড়াবো, সেখানে তোমরা পেয়ে যাবে। নেক্সট 44 নম্বর কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য মেম্বার অফ দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার মেম্বার কে নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গভর্নর অফ দ্য স্টেট। রাজ্যপাল হয় না, বাকি মিনিস্টার অফ ইউনিয়ন ক্যাবিনেট, চিফ মিনিস্টার এবং অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য ইউনিয়ন টেরিটরিজ, এরা সবই হচ্ছে এর আন্ডারে আসে, বাট রাজ্যপালরা এর মেম্বার হতে পারে না। নেক্সট 46 কোশ্চেন হচ্ছে, ডিউরিং হুইচ প্ল্যান ওয়াজ দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার, মানে নাবার্ড, যেটা এস্টাবলিশ হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 6th 5-year plan. NABARD is an apex development bank in India having headquarters in Mumbai, was established in 12th July 1982 in 6th 5-year plan by a special act. Next 46 number question, a 5-year plan was severely affected by the immigration of huge number of people from Bangladesh. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা উদ্বাস্তু সমস্যার জন্য প্রচুরভাবে হ্যাম্পার হয়েছিল, এবং তার যে টার্গেট রেট ছিল সেটাকে সে অ্যাচিভ করতে পারেনি, কারণ বাংলাদেশ থেকে সেই সময় প্রচুর উদ্বাস্তু এসেছিল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, এটা হচ্ছে কি 4th 5-year প্ল্যান। 4th 5-year প্ল্যান কি হয়েছিল? এই সময় বাংলাদেশ থেকে প্রচুর হচ্ছে উদ্বাস্তুরা এসেছিল এবং আমাদের গ্রোথ প্রচণ্ডভাবে কী হয়েছিল? প্রচণ্ডভাবে হ্যাম্পার হয়েছিল। নেক্সট 47 নম্বর কোশ্চেন, ইন দ্য পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড ইকোনমিক রিফর্মস ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া আন্ডার। পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে, মানে স্বাধীনতার পরের পিরিয়ডে ইকোনমিক যে রিফর্ম ছিল সেটা প্রথম ইন্ট্রোডিউসড হয়েছিল ইন্ডিয়াতে কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পিভি নরসিংহ রাও গভর্নমেন্ট 1990। নেক্সট 48 নম্বর কোশ্চেন, ইন ইন্ডিয়া দ্য কনসেপ্ট অফ মিনিমাম নিডস অ্যান্ড ডাইরেক্টেড অ্যান্টি পভার্টি প্রোগ্রামস ওয়ার ইনোভেশন অফ। মিনিমাম নিডস অ্যান্ড ডাইরেক্টেড অ্যান্টি পভার্টি প্রোগ্রাম কোথায় এসেছিল? সেটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি 5th 5-year plan. In 5th 5-year plan, the concept of minimum needs and directed anti-poverty program were innovated. The minimum needs program aimed to establish a network of basic services to raise living standards and in reducing the regional disparities in development. মানে যেহেতু প্রথম 3টে প্ল্যানের পরও আমাদের লিভিং স্ট্যান্ডার্ড খুব একটা ইনক্রিজ হচ্ছিল না, সেই কারণে 5th 5-year প্ল্যানে এটার উপর খুব বেশি করে জোর দেওয়া হয়েছিল যে পভার্টিটাকে আমাকে সরাতে হবে, গরিব মানুষের তাদের লিভিং স্ট্যান্ডার্ডটাকে আমাকে রেজ করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 49, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট 12th 5-year প্ল্যান রিসেন্টলি অ্যাপ্রুভড বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট? 12th 5-year প্ল্যানের সম্পর্কে কোনটা সঠিক? টুয়েলভ 5-year প্ল্যান সম্বন্ধে সঠিক হচ্ছে অপশন সি। 12th 5-year plan aims to sustain the inclusive growth which started in 11th plan.
12th 5-year plan is from 2012 to 2017 and it aims to grow GDP at the rate of 9%. আজকে লাস্ট 50 নম্বর কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্ল্যান্স অ্যাডপ্টেড দ্য পলিসি ফর ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া? এলিমেন্টারি এডুকেশন যে ম্যান্ডেটরি, যেটা একসময় ডিপিএসপি ছিল, পরবর্তী ক্ষেত্রে আমাদের হয়ে গেছিলো, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ঢুকে গিয়েছিল। তো সেটার হচ্ছে কোন প্ল্যানের প্রথম অ্যাডপ্টেশন করা হয়েছিল, ইউনিভার্সালাইজেশন করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 9th প্ল্যান। দ্য 9th প্ল্যান treats education as the most crucial investment in human development. The plan had the national goal of providing primary education as a universal basic service, and the Supreme Court also declared education to be fundamental right for children up to the 14 years of age. তার আগে এটা কী ছিল? তার আগে এটা ডিপিএসপি ছিল, মানে স্টেট চাইলে করতে পারে, তাহলে করতে পারে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী হয়, এটাকে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে ঢোকানো হয় এবং বলা হয় যে রাজ্যকে অতি অবশ্যই দায়িত্ব নিতে হবে তার আন্ডারে যত 14 বছর বয়সী বাচ্চা, তাদেরকে ফ্রি এলিমেন্টারি এডুকেশান দেওয়ার। ওকে, তো এই দেখো আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গেল। 50টা কোশ্চেন তোমাদের করানো হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। থ্যাংক ইউ।